নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি দ্বিতীয়। আপনারা দেখছেন টিভি নিউজ 10। চলে যাব এই মুহূর্তের কিছু বিস্তারিত খবরে। চলে এলাম বিস্তারিত খবরে। রবিবার আসানসোল উত্তর থানার অন্তর্গত বাবুয়াতলা অঞ্চলে মোহাম্মদ জালিল নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরনো বিবাদের জেরে চপার দিয়ে আঘাত করে খুনের চেষ্টার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত বাবুয়াতলা অঞ্চলে। রবিবার সকালে মোহাম্মদ জালিল বাজার হাটের জন্য বাড়ি থেকে বের হলে রাস্তায় কিছু যুবক চপার দিয়ে ওই ব্যক্তিকে খুনের চেষ্টা করে। অভিযুক্তরা হলো মোহাম্মদ রাজু, মোহাম্মদ ম্যানেজার, মোহাম্মদ আরজু এবং মোহাম্মদ বাবলু। আহত ব্যক্তির বড় ছেলে মোহাম্মদ জামিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ব্যাপারটি জমি সংক্রান্ত এবং বর্তমানে তাদের গোটা পরিবারের ওপরেই বিপদ রয়েছে। এর আগেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। एमडी जलील नाम है इनका। मैं रेल पर बाबूतला से हूँ। ठीक है, ये जा रहे थे काम से अपना खरीदारी करने के लिए। एमडी राजू, एमडी मैनेजर, एमडी आरजू, एमडी बबलू, ठीक है, ये सब व्यक्ति जितना भी है उन लोग परिवार का अगेंस्ट पार्टी। ठीक है, ये लोग चापर से वार किया है। 15-20 टाका यहाँ पे लगा, हाथ में, सर में लगा है और हाथ में लगा है। ठीक है, ये लोग जान से मारने का प्लान आप देख सकते हैं यहाँ पर ही। ठीक है, कितना किस तरह का खून बहा है यहाँ पर ही। ठीक है, हम लोग पुलिस के पास भी गए हैं, अपना कंप्लेन किए थे इससे पहले। ठीक है, कोई सुनवाई कहीं से कुछ नहीं कर रहा है। ठीक है, चारों तरफ हम लोग बहुत कोशिश किए हैं, कोर्ट में केस भी चला है। ठीक है, हम लोग 5 साल से परेशान हैं, लेकिन कोई मसला हल पुलिस से कोई निकाल नहीं पा रहा। ठीक है, जमीन को लेकर विवाद है क्या? जी, जमीन को लेकर झमेला है? जी हाँ, जमीन के लेकर के बात है। ठीक है, वो लोग जमीन में वहाँ पे काम लगाया है। आपका पिताजी का नाम क्या है? जी, आपका पिताजी का नाम क्या है? मेरा पिताजी का नाम एमडी जलील है। ठीक है, मैं उसका बड़ा लड़का हूँ। आपका नाम? ठीक है ना, मेरा नाम एमडी जमील है। ठीक है, मेरा तीनों भाई पे, पूरा परिवार पे खतरा है। इस तरह का भी वार कर चुका है। ठीक है, आप लोग से निवेदन है कि पुलिस प्रशासन अभी कुछ भी नहीं कर पा रहा है सही से। हम लोग कोई जांच पड़ताल सही से नहीं हो पा रहा है। वो लोग अपना मनमानी करके निकल जा रहा है। इससे पहले भी हम लोग हॉस्पिटल में 3 जन भर्ती हुए थे। पूरा फैमिली आपको जान का खतरा है? जी, पूरा फैमिली का मेरे जान का खतरा है। आप देख सकते हैं, सुबह 9-8 बजे आपका खरीदारी करने के लिए किया है, तो यहाँ पर इस तरह का वार हो गया है। ठीक है, आगे क्या इसका हो सकता है आप लोग बता सकते हैं। ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় আসানসোল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। রবিবার দুবরাজপুর শহরে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন বীরভূম জেলার দুবরাজপুর কেন্দ্রের বাম জোটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিজয় বাগদি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচনের সময় ময়দানে যখন সমস্ত দল নেমে পড়েছে, তখন পিছিয়ে নেই বামফ্রন্ট। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর কেন্দ্রে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তির সংযুক্ত বাম জোটের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিজয় বাগদি রবিবার দুবরাজপুর শহরে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে। রবিবার দুবরাজপুর শহর সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের এই প্রার্থী বিজয় বাগদি বলেন 100% জিতবে এই আসনে। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, জোচ্চোর সরকার, এরা কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেটের সরকার। তাই লাল ফিরলে শান্তি ফিরবে, কর্মসংস্থান হবে এবং দুর্নীতি বন্ধ হবে। সমাজের শান্তি ফিরিয়ে আনার বাতাবরণ তৈরি করার জন্যেই আমরা বামপন্থীরা আমরা রাস্তায় থেকে তাদের রক্ষা করার যে অঙ্গীকার তা আমরা করব। কি মনে আমরা তো আশা রাখছি যে জোচ্চোর যে সরকার, এরা শুধু সিন্ডিকেট, তোলাবাজি এবং কাটমানি আদায়ের সরকার। আজকে মানুষ ইতস্তত, তাই এরা চাইছে যে লাল ফিরে আসুক পশ্চিমবাংলায়। লাল ফিরলে শান্তি ফিরবে, কর্মসংস্থান হবে
এবং দুর্নীতি বন্ধ হবে। বলছি মানুষ তার বিচার করবেন, যারা সব সময় যাকে আমরা কাছে পাবো, পথের কাছে পাবো, হাতের কাছে পাবো, আমরা তাকে মানুষ এখন বুঝতে পেরেছি যে আমরা কাকে পাই, কে ঘরের ছেলে। খেলা হবে বলছি, উন্নয়নের খেলা হবে। আমরা বলেছি চাকরি হবে, কলকারখানা হবে, চাকরির ব্যবস্থা করবো, শিক্ষার সমৃদ্ধি ঘটাবো, কৃষকের ফসলের ন্যায্য দাম দেবো, আত্মহত্যা না করে। আমরা মানুষের কাছে প্রথম বলছি, আমরা চাই এলাকায় শান্তি। আমরা কোনো প্রতিশ্রুতি মানুষের কাছে রাখছি না। আমরা জানি যে যদি এলাকায় শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে কখনোই আমরা উন্নয়ন করতে পারবো না। তাই আমরা চাই এলাকা শান্ত হোক। আমরা চাই না বোমাবাজি, আমরা চাই না, আমরা শান্তশিষ্ট মানুষ দুবরাজপুর এলাকার। আমরা চাই শান্তিভাবে বাঁচতে এবং সকলে মিলেই কাজ করি। রবিবার দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায় বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে এলাকার তৃণমূল কর্মীরা। পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ ঘটক বিশ্বনাথ পারিয়ালের জয়ের বিষয়ে বদ্ধপরিকর, এমনই মতামত প্রকাশ করলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে সব দলের রাজনৈতিক নেতা থেকে কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন ভোট প্রচারে। তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ পারিয়াল। রবিবার ছুটির দিনে দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড গোপালমাঠ অঞ্চলে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখতে দেখা গেল এলাকার তৃণমূল কর্মীদের। ২১-এর নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য বদ্ধপরিকর তারা, এমনটাই জানালেন পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ ঘটক। ৩৫ নম্বর ওয়ার্ডে আমরা বিগত প্রায় আগেই আমরা দেওয়াল সব বুক করে রেখেছিলাম এবং আজ থেকে আমরা আগামীকালও লিখেছি। আজ থেকেও আমাদের দেওয়াল পুরোদমে লেখা চলছে এবং সমস্ত যুব ছাত্র মহিলা সবাই তুলি ধরে নিজেরা দেওয়াল লিখতে আরম্ভ করেছে এবং আমরা গোটা গোপালমাঠ জুড়ে আমাদের যত দেওয়াল বুক আছে আমরা আমাদের দলের সমর্থনে, নেত্রীর সমর্থনে আমরা দেওয়াল লেখা শুরু করেছি। দুর্গাপুর থেকে দেবব্রত দাসের রিপোর্ট, টিভি নিউজ 10। দলবদলের খেলায় সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের ছেলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন, আর এই নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করেছেন বিদায়ী পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এবার তার বাড়িতে গিয়েই দেখা করলেন দুর্গাপুর পৌর নিগমের মেয়র পরিষদ তথা তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের ছেলে পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি নেতার সাথে তৃণমূল নেতার ছেলের সাক্ষাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ইতিমধ্যেই জল্পনা বেড়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তার জবাব, তৃণমূলে থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারির সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল, সেই কারণেই হয়তো তার বড় ছেলে জিতেনের সাথে দেখা করতে গেছে। যদিও তিনি বলেন তার বড় ছেলে পার্থ চট্টোপাধ্যায় তাদের সাথে থাকেন না, তাই ছেলে কিসের জন্য জিতেন তিওয়ারির সঙ্গে দেখা করতে গেছে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছবি ভাইরাল করা নিয়ে জল্পনা বাড়ালে তাতে দলেরই ক্ষতি হবে। জিতেন আগে তৃণমূল করত এবং তৃণমূলের একজন লড়াকু কর্মী ছিল, পরবর্তী ক্ষেত্রে জেলার সভাপতি হয়েছিল। আমার বাড়ি প্রায়ই সে আসতো জিতেন, সেই সুবাদে আমার ছেলের সাথেও তার ভালো সম্পর্ক। আমার ছেলে কী জন্য গিয়েছে জানি না, তবে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে এবং তাতে যদি মৃত্যুবরণ করতে হয় তাও তারা করবে। যে নির্বাচন দরজায় করা নাড়ছে এই সমস্ত না করার জন্যে, কারণ এই সমস্ত করার ফলে দলের ক্ষতি হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ইস্টার্ন জোনের আধিকারিকরা দুর্গাপুর ভিরিঙ্গি মোড় থেকে 7 পাখি পাচারকারীকে গ্রেফতার করে। ধৃত 7 জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে 7 পাখি পাচারকারীকে গ্রেফতার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইস্টার্ন জোনের আধিকারিকরা। সদ্যজাত প্রায় 500-র মতো বিরল প্রজাতির এই টিয়া পাখি উদ্ধার করলো বন দফতরের অপরাধ দমন শাখার আধিকারিকরা। রবিবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতার বাবুঘাটের দিকে যাচ্ছিল একটি লাক্সারি বাস। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের অপরাধ দমন শাখার আধিকারিকরা বেনাচিতির ভিরিঙ্গি মোড়ের কাছে এই বাসটিকে আটকায়। বাস থেকে উদ্ধার হয় সদ্যজাত এই বিরল প্রজাতির টিয়া পাখিগুলি। গ্রেফতার করা হয় পিন্টু খান, আসিফ খান, মোহাম্মদ গুড্ডু, বাকিরা বাসের চালক ও খালাসি। দুর্গাপুর ডিভিশনের বন আধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, পিন্টু খান ও মোহাম্মদ গুড্ডু এর আগেও পাখি পাচার কাণ্ডের সাথে জড়িত ছিল। সম্ভবত ভিন রাজ্যের সাথে সাথে বাংলাদেশেও এই পাখিগুলি পাচার করা হতো বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে শিডিউল 4-এর এনিম্যাল পাখি কোন জায়গা থেকে উদ্ধার করেছেন? আমরা এটা উদ্ধার করলাম ভিরিঙ্গি মোড়ের একটু আগে এসে। ভিরিঙ্গি মোড় থেকে বাস সমেত, মানে ভিরিঙ্গি মোড়ে নেমে ওরা চলে যাচ্ছিল। যে বাস যখনই নেমেছে তখনই বাস, তার খালাসি ড্রাইভার এবং এদেরকে আমরা একদম হাতে নাতে ধরি। বাসটা কোন জায়গা থেকে আসছিল? বিহার থেকে যাচ্ছিল কোথায়? ঔরঙ্গাবাদ বাবুঘাট। কজনকে আপনারা অ্যারেস্ট করেছেন? 7 জন। এরা কোথায় থাকে সব? 7 জনের মধ্যে 4 জন তো বাসের মধ্যেই থাকে, তারা সবাই বিহারেরই বাসিন্দা। আর এই 3 জন যারা আছে তাদের মধ্যে 3 জনের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে আমাদের দুবরাজ ডিহি হচ্ছে আমাদের বর্ধমানের বাসিন্দা, আর একজন আসানসোলের বাসিন্দা। কি নাম তাদের? একজনের নাম হচ্ছে মোহাম্মদ গুড্ডু, পিন্টু খান, মোহাম্মদ আসিফ। এই পিন্টু খান এবং মোহাম্মদ গুড্ডু আগের যে বাসটা ছিল সেই বাসেও কিন্তু এরা দুজনেই ধরা পড়েছিল, আগের রোসেন বাসে। এরা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে এরা যতবারই ধরা পড়ুক এরা প্রত্যেকবারই এই কাজের জন্য লিপ্ত থাকে। মেন অ্যাকিউজ 3 জন। আর বাকি এরা তো ডাইরেক্ট অ্যাকিউজ, এরাও মেন। কারণ হচ্ছে এরা যদি না এদেরকে বিভিন্ন অল্প বেশি পয়সার জন্য বা এর জন্য যদি এদেরকে প্রলুব্ধ না করে, এরা যদি বাসে না চাপায় তাহলে তো আসে না। বাকিদের নাম কি আছে? বাকিদের নাম আছে মোহাম্মদ জাভেদ, এটা কি সুনীল কুমার সাগর, সাধু কুমার আর শঙ্কর কুমার। ধৃতদের জেরা করে এখন ইস্টার্ন ডিভিশনের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন। জানার চেষ্টা চলছে মূল অপরাধীর। বাসটিকে বন দফতর আটক করেছে। ধৃত 7 জনকে আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল রবিবার চায় পে চর্চা করে ভোট প্রচার শুরু করেন। পাশাপাশি বাস স্ট্যান্ড সংলগ্ন চায়ের দোকানে বসে সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। রবিবার ছুটির দিনে 7 সকালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল চায় পে চর্চা করে নিজের ভোট প্রচার শুরু করলেন। লাভপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে বসে তিনি সাধারণ মানুষের সাথে কথা বললেন ও বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন। বিজেপি কর্মীরা খুব উচ্ছ্বসিত প্রার্থীকে 7 সকালে চায় পে চর্চাতে পেয়ে। সকাল সকাল আমি চায় পে চর্চা দিয়ে লাভপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমার প্রচার পর্ব শুরু করছি। কারণ সকালে অনেক মানুষ প্রাতঃভ্রমণে বেরোন, যে মানুষগুলোর সাথে আমি তাদের বাড়িতে গেলে হয়তো দেখা পাবো না, তারা কাজে চলে যায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যখন প্রচারে যাব, তো আমি যেখানে চায়ের ঠেক বা কোনো বাস স্ট্যান্ড যেখানে লোকজন জমায়েত হয়, সেখানে আমি তাদের সাথে আলাপচারিতা করব এবং তাদের সাথে বসে একটু চা খাবো, পার্টির 2-4 কথা বলবো। সেই হিসাবেই আমি এখানে চায় পে চর্চা করছি। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। सबसे सस्ता दुकान কি বিশ্বাস হচ্ছে না? सबसे ही सस्ता दुकान। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই। ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18 থেকে 20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে सबसे सस्ता दुकान। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা।
আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবচেয়ে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474451955, 9382333412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুনভাবে দুর্গাপুরের এসবি মোড়ের নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজের আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরও বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে, এসবি মোড়, দুর্গাপুর 1। মোবাইল জগতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা টেলিকম। এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল। থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জামও। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো! মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা রবিবার পশ্চিম বর্ধমানের জামুরিয়া 11 নম্বর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী তাপস রায়। এছাড়াও শিবপুর দোয়াটেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। প্রার্থী ঘোষণার পরে জেলায় জেলায় প্রচারে নেমে পড়েছে বিজেপি প্রার্থীরা। রবিবার পশ্চিম বর্ধমানের জামুরিয়া 11 নম্বর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন জামুরিয়ার বিজেপি প্রার্থী তাপস রায়। এছাড়াও শিবপুর দোয়াটেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জামুরিয়া সিনেমা রোড হয়ে জামুরিয়া বাজার এলাকায় ভোট প্রচার করেন তাপস রায়। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নকে হাতিয়ার করেই জামুরিয়ায় নির্বাচন হবে বলে জানান বিজেপি প্রার্থী তাপস রায়। কালী মন্দিরে পুজো দিয়ে এখান থেকে পদযাত্রা করে দোয়াটেশ্বর শিব মন্দিরে আজকে এই বেলার কার্যক্রম শেষ করে বিকেল বেলায় আবার ইকড়া গ্রামে পদযাত্রা আছে। দাদা, এই মাঝখানে সাংগঠনিক বৈঠক আছে সব। দাদা, এই জনগণকে কিভাবে আপনারা প্রচার চালাবেন, কি বলবেন? জনগণকে বলবো যে জামুরিয়া 44 বছরের যে অনুন্নয়ন, সেই উন্নয়ন করার জন্য এবং মোদিজির নেতৃত্বে জামুরিয়ায় যাতে চারদিকে বিকাশ করতে পারি, সেই বিকাশকে, উন্নয়নকে সামনে রেখেই আমাদের জামুরিয়া বিধানসভা নির্বাচন হবে। জামুরিয়া থেকে গুরমিত সিং এর রিপোর্ট, টিভি নিউজ 10। হাসান বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক মিল্টন রশিদ রামপুরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত বুধিগ্রাম অঞ্চলের ধারণা গ্রামে মেঘনাথ প্রামাণিক নামে এক কিশোরের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে নিজে ভ্যান চালিয়ে মৃতদেহ পৌঁছে এক অনন্য নজির করলেন। সামনে 21শে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন। হাসন বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। অন্যান্য দিনের মতো রবিবার তিনি নির্বাচনী প্রচারে বেরোলে তার কাছে হঠাৎই ফোন আসে রামপুরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত বুধিগ্রাম অঞ্চলের ধরলা গ্রামের মেঘনাথ প্রামাণিক, বছর 17, এক কিশোর পুকুরের জলে ডুবে মারা গেছে। ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল হাসপাতালে তার মৃতদেহ আনা হয়েছে। সঙ্গে সঙ্গে মিল্টন বাবু ছুটে যান রামপুরহাট মেডিকেল কলেজের হাসপাতালে। সেখানে কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের পরে মিল্টন নিজেই ভ্যান চালিয়ে ধরলা গ্রামে পরিবারের হাতে তুলে দিয়ে এলেন হাসনের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ।
ঘটনায় এক অভূতপূর্ব নজির সৃষ্টি করলেন হাসন কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মিল্টন রশিদ। বীরভূম থেকে মনতোষ চৌধুরীর রিপোর্ট, টিভি নিউজ 10। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জোট প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা রণেন্দ্রনাথ বাগচির। রবিবার রূপনারায়ণপুর কংগ্রেসের কার্যালয়ে কর্মীরা বারাবানী বিধানসভা কংগ্রেসের প্রার্থীকে উত্তরীয় সভার প্রার্থী হিসাবে মনোনীত করায় তিনি আনন্দিত। দীর্ঘ 50 বছর কংগ্রেস করার পরে আনন্দ লাগছে যে পার্টি আমাকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, প্রথম কাজ হবে মানুষের জন্য কর্মসংস্থান, তারপর হবে উন্নয়ন। দলে থেকে বলে নয়, নির্বাচনে নেমে আমার যেটা প্রথম পয়েন্ট হবে সেটা হবে কর্মসংস্থান। আজ থেকে 10 বছর আগে এখানে 18 থেকে 22টা কলকারখানা ছিল, এখন দুটো মাত্র কলকারখানা বসে আছে। তাই যদি মানুষের আশীর্বাদ হয়ে নির্বাচিত হই তাহলে প্রথমেই কাজ হবে প্রশাসনিক স্তরে সেই সব কারখানার মালিকদের থেকে সেই কারখানাগুলো চালু করতে তাদের অসুবিধা কোথায়, তার জন্য যতটা সহযোগিতা করার দরকার হবে। উন্নয়নটা রাস্তা করলে উন্নয়ন হয় না, ফ্লাইওভার করলে উন্নয়ন হয় না। যে লোকটা তোমার যে কাঁচা রাস্তা ছিল তোমার আজকে সেটা ঢালাই হয়েছে, তোমার আগে গায়ে কাদা লাগতো এখন কাদা লাগছে না, কিন্তু তোমার বাড়ি এসে যখন ঢুকছো খিদেটা কি মিটে যাচ্ছে ওই জায়গাটা কি করে? তোমার কর্মসংস্থান দরকার, উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থান দরকার। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে একবার সুযোগ দেওয়া হোক। সাধারণ মানুষের কাছে একটু বলবো যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, মানুষের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না হয়। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10। বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় রবিবাসরীয় প্রচারে পথনাটিকার মাধ্যমে শাসক দলের স্বৈরাচারী মানসিকতার প্রতিচ্ছবি তুলে ধরে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়। এই প্রচারে মানুষের সাড়া মিলছে বলেই দাবি করেন পথনাটিকায় অংশগ্রহণকারী শিল্পীরা। শুধু মিটিং মিছিল আর চর্চা নয়, মানুষের মনে জয়ের প্রচারে এবার পথনাটিকাকেই বেছে নেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। চাই নতুন পরিবর্তন, চাই নতুন সরকার। এই বার্তাকে সামনে রেখে বাউল গানের আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের গান। পরিচালনায় ও এটা ছোট্ট ঘটনা, তিনি তো পুলিশ মন্ত্রী, তিনিও যদি এমন কথা প্রকাশে সেই গানে তুলে ধরা হচ্ছে জনসমক্ষে। লক্ষ্য একটাই, চাই বিজেপি সরকার। ঘোষণা হয়ে গেছে বর্ধমানে আগামী 17 এপ্রিল ভোট আছে।
বর্ধমান দক্ষিণ বিধানসভার আমাদের ভারতীয় জনতা পার্টির যে মনোনীত প্রার্থী মাননীয় সন্দীপ নন্দী মহাশয় তার প্রচারের জন্য, তার রাজনৈতিক প্রচারের জন্য আমরা এই পথনাটিকার মাধ্যমে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করছি। কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলো, জনমুখী যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে তুলে ধরা, আর বিগত দিনের যে শাসক দল ছিল তৃণমূল সরকার, তাদের যে অপশাসন, সেই অপশাসনকে আমরা পথনাটিকার মাধ্যমে তুলে ধরছি। এবং আমরা সমস্ত রাজনৈতিক দলের মতন আমরাও আমাদের ভোট প্রচারে নেমেছি মাননীয় সন্দীপ নন্দীর সমর্থনে। এখানে যে পথনাটিকার আয়োজন করা হচ্ছে, বাউল পথনাটিকার যে শিল্পীরা রয়েছেন সেই পথনাটিকার যে দল তার নাম বাউল, এবং তারা বাউল যে পথনাটিকা শুরু করেছেন সেটা আমাদের সম্পূর্ণ রাজনৈতিকভাবে মাননীয় সন্দীপ নন্দী মহাশয়ের সমর্থনে আমরা এটা করছি। বর্ধমান শহরের বিভিন্ন জায়গাতে আগামী কয়েকদিন ধরে এই পথনাটিকা চলবে মানুষকে সচেতন করার জন্য। বাউল নামে এই পথনাটিকায় গানে গানে কখনো কাটমানি, তোলাবাজি তো কখনো স্বৈরাচারী শাসকের মানসিকতার নানান নিদর্শন তুলে ধরা হচ্ছে বেকারের জ্বালা। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে রবিবাসরীয় প্রচারে দেখা মিলল এই পথনাটিকার। সৌজন্যে পাপিয়া অধিকারী ও তার সঙ্গীরা। ভোটের কাজে ব্যস্ত থাকায় পাপিয়া অধিকারী সরাসরি পথনাটিকায় অংশগ্রহণ না করলেও আছেন তার সঙ্গীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ঘুরে এই পথনাটিকার দল প্রচার চালাবে। রবিবার বর্ধমানের কার্জন গেট চত্বরে তারা তাদের অনুষ্ঠান করেন। পূর্বে বামধারার একাধিক গণনাট্য সংঘ ও শিল্পীদের এভাবে প্রচার করতে দেখা যেত, কিন্তু বিজেপির হয়ে এই প্রচার এক কথায় অভিনব ও নতুন। আমরা পাবো বাংলার গদি, নিলাম সোনার বাংলাদেশ, দিলাম কথা, এই পদ্ম ফুল পাবে ক্ষমতা, এই বিজেপি পাবে ক্ষমতা, এই পদ্ম ফুল পাবে ক্ষমতা, এই বিজেপি পাবে ক্ষমতা। এই মানুষের মাঝে আছে দেবতারই অংশ, চাইলা রেখে মনের মাঝে মানুষ করে একটা তরফ থেকে একটা নাট্য সংস্থা আমরা আমাদের কলকাতার গ্রুপের নাম হচ্ছে বাউল। তো এটা আমাদের বর্ধমান শহরে কয়েক জায়গায় আছে আমাদের নাট্য সম্পাদনা করার এবং নাটকটা দেখানোর উৎস হিসেবে। এখান থেকে বার্তা দিচ্ছি জনগণের উদ্দেশ্যে যে নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে যে প্রত্যেকটা মানুষ যেন অবচেতন মন থেকে সম্পূর্ণ চেতনা ফিরে যায়, এটাই হচ্ছে মূল কথা। প্রচারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান পথনাটিকায় অংশগ্রহণকারী শিল্পীরা। নাটিকার মাধ্যমে আমরা আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে চাই কাজের প্রচার। অবশ্যই এটা এখন আমরা এখানে এসেছি বর্ধমান অঞ্চলে, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সন্দীপ মিত্র মহাশয় দাঁড়িয়েছেন, তার প্রচারেই আমরা এসেছি। আমরা হচ্ছে শিল্পী, আমরা অভিনয় জগতের মানুষ, গানের জগতের মানুষ, যে যাই করে। তো সেখানে আমার মনে হয় শিল্পীদেরও একটা সমাজের জন্য বিরাট ভূমিকা থাকে। সে যে যেভাবেই করুক, সে কেউ মিটিং করে করে, কেউ মিছিল করে করে, আমরা আমাদের নাটকের মধ্যে, গানের মধ্যে দিয়ে চাই। কারণ সত্যি কথা বলতে আজকে সত্যি মানুষ একটা পরিবর্তন চাইছে। এবং আমরা দেখি না, আমরা তো আগেও বহুবার এভাবেই সরকার বদল করেছি। আমরা চাই যে যদি বিজেপি সরকার আসে তো হয়তো অনেকটা বেশি উন্নয়ন ঘটবে আমাদের। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রবিবার ভোট প্রচার করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষকে। সায়নীর ভোট প্রচারকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার ছুটির দিনে ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষকে। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তিনি। সাধারণ ভোটারদের অভাব অভিযোগ শোনা ছাড়াও বয়স্ক ভোটারদের কাছে আশীর্বাদ নেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
এলাকার কচি কাচাদের দেখা যায় তারকা প্রার্থীর সাথে সেলফি তুলতে। সায়নীর রবিবারের ভোট প্রচার ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্তই। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অতি অবশ্যই চোখ রাখুন আকাশতরী 260 নম্বর চ্যানেলে। নমস্কার।